প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ক্লাস 7-এ কয়েকটা ভিডিও করে ছেড়েছি। তো আজকে ক্লাস 8-এ যে সেকেন্ড সাবমিটিভ বা ইউনিট যে এক্সামটা হবে আগস্ট মাসে, তো ক্লাস 8 বা 8-এ আজকে চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ এই তিনটে অধ্যায়ের উপরে 50 নম্বরের পরীক্ষা হবে। তো আজকে চতুর্থ অধ্যায়ের সামগ্রিক যে 1 নম্বরের প্রশ্ন, সে 1 নম্বরের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও, আবার ঠিক ভুল নির্ণয় করো, ক বা খ স্তম্ভর সঙ্গে মেলানো বা ডান বাম। আবার একটা প্রশ্ন থাকবে, তার 3টে বা 4টে উত্তর দেওয়া থাকবে, যেটা বলা যে বিবৃতির যে প্রশ্নটা আর কি। তো একটা প্রশ্ন থেকে 4টে বিবৃতি থাকবে, একদম উত্তরটা কাছাকাছি যেটা সেটা লিখতে হবে 1 নম্বর দিয়ে। তারপরে 4টে কি 3টে অপশান থাকবে, তার সঠিক যেটা সেটা বেছে নিয়ে লিখতে হবে। আর যেটা বলা, এবারে একটা নতুন যেটা হয়ে থাকে পরীক্ষায়, আমি তো নতুন এই বিষয়ে অভ্যস্ত নেই, চেষ্টা করছি ওই কি সাল থাকবে, সাল থাকতে পারে, সে যে স্যার ম্যাডাম প্রশ্ন করুন না কেন, দিলেও দিতে পারে, সেই সালগুলো স্মরণীয় কেন বা বিখ্যাত কেন। তো আজকে আমি চতুর্থ অধ্যায়ের সামগ্রিক যে ভ্যারাইটিস প্রশ্ন সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। পারলে তোমরা এইভাবে অভ্যস্ত হও, আগামী দিনে টিভির পর্দায় বড় একটা ডিসপ্লে দিয়ে দিবে ক্লাসরুমে, আমার মতো আরও অভিজ্ঞ বিচক্ষণ কোনেক মাস্টারমশাই যারা ট্রেনার এইসব বিষয়ে, তারা বকবে, তোমাকে লিখতে হবে। এখন বিদেশে এগুলো চালু হয়ে গেছে, আমাদের ভারতবর্ষে হয়তো কোথাও কোথাও হয়েছে, আমাদের এখন রাজ্যে হয়নি, সেই ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো নেই। তো বেসরকারিগুলোতে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে করে এগুলো সরকারি স্কুল হয়তো হলে হতে পারে। তা আমি ছোটো একটা মোবাইলের সামনে বসে এগুলো করছি আর কি, ভালো লাগে নিশ্চয়ই। মোবাইলে যে পদ্ধতি আছে অবলম্বন করবে। আমি আবার বলছি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও বলি, মোবাইল অত্যন্ত ভালো জিনিস, উপকারী জিনিস। ভালোটাকে নিশ্চয়ই ভালোবেসে ভালো মনে করে ওটা ভাববে, খারাপটা এলেই এড়িয়ে যাবে, কারণ মোবাইলে অনেক কিছু চলে আসে। আমিও বিরক্তিবোধ। এবারে মূল জায়গায় আসি, 1 নম্বরে যে প্রশ্নগুলো হবে সেইটা নিয়ে বলছি। চতুর্থ অধ্যায়ে কি অনুচ্ছেদে বলা আছে, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। আগে যা হয়েছে একটু মনে রাখবে, কারণ সেটার উপরেই তো, অতীতকে বাদ দিয়ে বর্তমান নয়। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রে 1 নম্বরে যেগুলো, কে ইজারাদারি বন্দোবস্ত চালু করেছিল, কে ইজারাদারি বন্দোবস্ত চালু করেছিল। আবার প্রশ্ন হতে পারে, ইজারাদারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছে। সিরিয়াল নাম্বার 2, কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছে, কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছে। কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন, প্রশ্নের সিরিয়াল 3, কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। একইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল। মহল কথাটার অর্থ কী, মহল কথাটার অর্থ কী। আবার ওখান থেকে একটা প্রশ্ন হতে পারে, মহলারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল, মহলারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল। কবে নীল বিদ্রোহ হয়েছিল, কবে নীল বিদ্রোহ হয়েছিল। কৃষক বিদ্রোহর অনেকগুলো বিদ্রোহ ছিল, তোমাদের অন্তত সিলেবাসে যেটা আছে, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই বিদ্রোহগুলো থেকে বড় প্রশ্ন তো থাকছেই। আবার বলবো, যে ম্যাডাম স্যার যেই প্রশ্ন করুন না কেন, তোমাদের বইতে বিশেষ করে যেটা আছে, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, তারপরে ওয়াবি ফরাজি হালকা করে দেওয়া আছে। সবচেয়ে বড় প্রশ্ন ওখান থেকে দিতে বাধ্যই, মহাবিদ্রোহ বলা হয়, সিপাহী বিদ্রোহ বলা হয়, জাতীয় বিদ্রোহ বলা হয়, বড় প্রশ্ন থাকবেই। আবার ওখান থেকে 1 নম্বর দিতে হবে, কারণ ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বাত্মক গণভ্যুত্থান, যার উপরে নিয়ন্ত্রণ বা বেশ করে ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছিল,
সেই সিপাহী সৈন্য তারা বিদ্রোহ করেছিল, ভাবা যায়। সেখানে না থাকলে হয়? বাংলাদেশে যা দেখছো গণ অভ্যুত্থান, সেখানে না, সেটা অন্য বিষয়, পরে বলা যাবে। আচ্ছা, নীল বিদ্রোহের নেতা দুজনের নাম লিখো। অনেক নেতা ছিল, দুজন চাওয়া আছে। 1 নম্বর, একজন হলেও হবে, দুজন দিলেও ক্ষতি নেই। দাদন কি? দাদন কি নীল বিদ্রোহের একটা বড় ফ্যাক্টর বা কারণ? দাদন কি? কবে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? কবে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? আমি পরে একটা ওই বোর্ড নিয়ে আসবো, বোর্ডে লিখবো, তোমরা লিখবে। কবে প্রজাসত্ব আইন পাস হয়েছিল? TNT অ্যাক্ট। কবে প্রজাসত্ব আইন পাস হয়েছিল? ভারতে প্রথম কোথায় সুতি কাপড় কারখানা তৈরি হয়েছিল? ভারতে প্রথম কোথায় সুতি কাপড় কারখানা তৈরি হয়েছিল? পরের প্রশ্ন ওর সঙ্গে যুক্ত হতে পারে। কবে মানে ওটি সাল, এবারে কোথায় কোথায় গড়ে উঠেছে সুতি বস্ত্র কারখানা ভারতে? কাকে রেলপথের জনক বলা হয়? কাকে রেলপথের জনক বলা হয়? কবে ভারতে প্রথম রেলপথ পাতা হয়েছিল? প্রশ্নের সিরিয়ালটা বলতে ভুলে গেছি। কবে ভারতে রেলপথ পাতা হয়েছিল? কবে ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল? কবে ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল? দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে কি বলে? দেশের সম্পদ অর্থাৎ ভারতের সম্পদ বাইরে চলে যাওয়াকে কি বলে? এই গেল 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন, এটা ঘুরিয়ে পেঁচিয়ে একটু উলট পালট করে দিতে পারে, কিন্তু আমার কথা আছে ডাইরেক্ট যদি প্রশ্নের উত্তরটা জেনে থাকি তাহলে যে মাস্টারমশাই স্যার প্রশ্ন করুন এগুলো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে। 2 নম্বরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? বা হতে পারে 2 নম্বর সিরিয়াল বা অথবা দিয়ে চিরস্থায়ী বন্দোবস্তের 2টি সুফল 2টি কুফল লিখো। সূর্যাস্ত আইন টিকা লিখে রাখতে পারে, কিংবা সূর্যাস্ত আইন বলতে কি বুঝো। তারপরে অবশিল্পায়ন কি বা অবশিল্পায়ন বলতে কি বুঝো? 2 নম্বর। সম্পদ বহির্গমন বলতে কি বুঝো? সম্পদ বহির্গমন বলতে কি বুঝো? এই অধ্যায়ের বড় প্রশ্ন 5 নম্বরে 10 মিনিটের ভিডিও হবে, 8 মিনিট হয়েছে। বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্ত কেমন প্রভাব ফেলেছিল লিখ। এবারে বুঝতেই পারছো 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখানে উত্তরটা লিখতে হবে ভালো দিক খারাপ দিক, তার সুফল কুফল। আবার বলছি, যেহেতু চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যাতে প্রয়োগ হয়েছিল, ইমপ্লিমেন্ট হয়েছিল, তার ফলাফলগুলি লিখে হতে পারে, বা তার কীভাবে প্রভাব ফেলেছিল হতে পারে, তার সুফল কুফল, এভাবে অ্যাঙ্গেলে লিখলেই হবে। এই গেল 4র্থ অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বর, 3 নম্বরটা বললাম নি, ওই 2-এর সঙ্গে 3-1 পাঠ প্রশ্ন যোগ হতে পারে, বা ওটাই 3 নম্বর হতে পারে। ধন্যবাদ। ভালো লাগলে নিশ্চয়ই আমাকে দেখবে আর প্রশ্নগুলো দেখে অভ্যস্ত হও। কারণ ইতিহাস আমরা অনেকে অনেকভাবে গল্প গুজব সব হয়ে যাবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পরীক্ষার খাতায় যারা দেয় তাদের কতটা কষ্ট হয়, সেই কষ্টটাকে লাঘব করার জন্য তোমাদের সামনে আমাকে আসতে বাধ্য হওয়া। ধন্যবাদ। তোমরা প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিক্যালি হচ্ছে আসল প্র্যাকটিস। অভ্যস্ত হও, অনুশীলন করো। ধন্যবাদ।